যদি সেনাবাহিনীর কাছ থেকে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছ থেকে এমন প্রতিশ্রুতি আসতো যে তারেক রহমান আপনি ফিরে আসুন এবং আপনি নির্বাচনে অংশ নিন, আপনি তো হতে যাচ্ছেন বৃহত্তম রাজনৈতিক দলের নেতা হিসেবে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী, তাহলে ক্যান্টনমেন্টের সুরক্ষা পাবার এই আশ্বাস পেলেও কি তারেক রহমান নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকতেন? তার মানে তারেক রহমান যেখান থেকে সুরক্ষা চাইছেন সেখান থেকে পাচ্ছেন না। গলার ফাঁস এখনো ক্যান্টনমেন্টে ধরে রেখেছে কোনো একটি পক্ষ। দীর্ঘ প্রায় 2 দশক পর কোনো গণমাধ্যমে সরাসরি সাক্ষাৎকার অর্থাৎ প্রশ্ন উত্তরের মুখোমুখি হলেন, প্রশ্নের জবাবে উত্তর দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলায় এই সাক্ষাৎকারের খবর, সাক্ষাৎকারটি আজ সকালে আসছে। খবর প্রকাশিত হবার পর থেকেই ভীষণ আগ্রহ নিয়ে আমি নিশ্চিতভাবেই জানি আমার মতো আরো অনেকেই এই বিবিসি বাংলা পাতার দিকে লক্ষ্য রাখছিলেন, এবং বিবিসি বাংলায় যখন এই সাক্ষাৎকারটি প্রকাশিত হলো, এই প্রথম পর্বের সাক্ষাৎকার শুনে আমার মনে হলো তারেক রহমান ভীষণ শঙ্কিত, ভীত এবং এক রকমের সিদ্ধান্তহীনতার চূড়ান্ত পর্যায়ে আছেন, যে অবস্থায় আসলে প্রশ্নের মুখোমুখি হওয়া যায় না, কারণ কোনো প্রশ্নের উত্তর আসলে তার কাছে নাই। প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সময় মনে হচ্ছিল তারেক রহমানের গলায় কেউ ফাঁস পরিয়ে রেখেছেন, সে ফাঁস একটু একটু করে ছাড় দেওয়া হচ্ছে, আর তিনি কিছু কিছু বলতে চাইছেন বটে, কিন্তু কিছুই বলে উঠতে পারছেন না। ফাঁস ছাড় দেওয়ার লক্ষণ হিসেবেই সম্ভবত বিবিসি বাংলার সঙ্গে এই সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু কোন আশঙ্কা, কোন ভীতি তাকে এখনো বাংলাদেশে তিনি কবে ফিরবেন এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে সক্ষম করে না? তিনি উত্তর দিতে সক্ষম হন না সরাসরি এক প্রশ্নে এক জবাবে যে তিনি নির্বাচনে অংশ নেবেন কিনা, এবং তাকে কোনোভাবেই সিদ্ধান্ত গ্রহীতার ভূমিকায় মনে হয় না দলের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে কিংবা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে। এই অসহায় পরিস্থিতি তারেক রহমানের চলছে, সেটা 1 বছরেরও বেশি সময় তিনি না ফেরার পর ধারণা করে বলছিলাম বটে, কিন্তু এই সাক্ষাৎকার যদি আপনিও শোনেন, আমার মনে হয় একজন ভীষণ নার্ভাস, বিব্রত এবং অন্য কারো হাতে যার চাবিটি রয়েছে সেরকম একটি ব্যক্তির ছবি স্পষ্ট হয়ে ওঠে। তারেক রহমানকে এই সাক্ষাৎকারে স্বাভাবিকভাবেই বিবিসি বাংলা প্রশ্ন করেছিল যে 1 বছরের বেশি সময় হাসিনা সরকারের পতন হবার পরেও আপনি এখনো দেশে ফেরেননি কেন? কেন আপনি এখনো দেশে ফেরেননি? তখন তারেক রহমান উত্তরে বলছেন, কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা হয়ে ওঠেনি এখনো, তবে সময় তো চলে এসেছে মনে হয়, ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব। বিবিসি বাংলা জিজ্ঞেস করে, সেটা কবে, আমরা কি জানতে পারি? তারেক রহমান, দ্রুতই মনে হয়, দ্রুতই ইনশাল্লাহ। বিবিসি বাংলা, নির্বাচনের আগে কি তাহলে আপনি দেশে আসবেন এমন সম্ভাবনা বলা যায়? তারেক রহমান তখন উত্তর দিচ্ছেন, রাজনীতি যখন করি আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক, নির্বাচনের সাথে রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মীর একটা ওতপ্রোত সম্পর্ক, কাজেই যেখানে একটি প্রত্যাশিত, জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব? আমি তো, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে, সেই প্রত্যাশিত, যে প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে, সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, জনগণের সাথে, জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। দেখেন, তারেক রহমান তার মানে একটা সঙ্গত কারণে দেশে ফেরা হয়ে ওঠেনি গত 1 বছরের বেশি সময় ধরে বলছেন, সঙ্গত কারণটা বলছেন না। তার মানে শেখ হাসিনা সরকার তার দেশে ফেরার পথের মূল বাধা ছিল না। তার মানে তারেক রহমান ভাবছেন না যে এই ইউনূস সরকার, এসব বিশ্লেষণ এতদিন ধরেও তারেক রহমানের আচার আচরণে পরিষ্কার ছিল, কিন্তু আজকে তার সাক্ষাৎকারে তার ভেতরের বিশ্বাসটাও পরিষ্কার যে তারেক রহমান তার মানে এমন ভাবনার মধ্যে থাকবার তার কোনো কারণ ঘটেনি যে ইউনূস সরকার বা ওয়াকারুজ্জামানের সমর্থিত যে ইউনূস সরকার, এই সরকার আসলে তাদের সরকার বা এই সরকারের আমলে দেশে ফেরা তার জন্য নিরাপদ হবে। তার মানে সঙ্গত কারণটা কি? ওই যে বললাম,
তারেক রহমানের গলার ফাঁসটা কেউ ধরে রেখেছেন সেটা বলবার সাহস করলেন না তারেক রহমান। তারেক রহমান দ্রুতই ফিরবো ইনশাল্লাহ বললেন, এবং বলবার পর নির্বাচনের সময় কি ফিরবেন এমন প্রসঙ্গ উঠবার পর তিনি বললেন, যদি প্রত্যাশিত নির্বাচন হয়, যে নির্বাচন জনগণ প্রত্যাশা করছে, তাহলে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে রাজনৈতিক কর্মী হিসেবে যে আমি সে সময় জনগণের মাঝেই থাকব। তার মানে তারেক রহমান এখনো গ্রিন সিগন্যাল পান নাই নির্বাচন হবে। তারেক রহমান এখনো বিশ্বাস করতে পারছেন না যে যে নির্বাচন হবে সে নির্বাচন তার ভাষার প্রত্যাশিত নির্বাচন হবে, এবং সে নির্বাচনটিতে তারা লেভেল প্লেইং ফিল্ড বা এমন একটা নিরাপদ পরিবেশ পাবেন যেখানে তার আশা যথাযথ হবে বা তার নিরাপত্তার কোনো ঝুঁকি থাকবে না। বিবিসি বাংলা তাকে জিজ্ঞেস করছে, আপনি আপনার বিষয়ে নানা রকম নিরাপত্তার শঙ্কার কথা শুনছিলাম, আপনার দলের নেতাদের কেউ কেউ কখনো কখনো বলেছেন, আপনি কি কোনো ধরনের শঙ্কা বোধ করছেন? তারেক রহমান বলছেন, বিভিন্ন রকম শঙ্কার কথা তো আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে তো শুনেছি, সরকারেরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে। তার মানে তারেক রহমান বলছেন না যে শেখ হাসিনার পতন হয়ে গেছে, আমার আর নিরাপত্তার শঙ্কা কি, আমি জনগণের মাঝে ফিরে যাব, আমরাই তো ইউনূস সরকারকে বসিয়েছি, সেনা প্রধানের সঙ্গে আমার কথা হয়েছে, সেনা প্রধান ইউনূস সরকার বলেছেন নিরাপত্তার কোনো শঙ্কা নেই, এরকম কোনো আশ্বাস পান নাই তারেক রহমান। এবং সে কারণে তারেক রহমান সঙ্গত কারণেই দেশে ফিরতে পারছেন না বলছেন, সর্বোচ্চ চেষ্টা আগ্রহের কথা বলছেন, এবং বলছেন নিরাপত্তা শঙ্কার কথা গণমাধ্যমেও শুনেছেন, সরকারের বিভিন্ন জনের কাছেও শুনেছেন। বিবিসি বাংলা তাকে জিজ্ঞেস করে, আপনাকে কি আমরা প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসেবে দেখতে পাবো নির্বাচনে? তারেক রহমান তখন আবারও বলেন, আমার মনে হয় আপনি প্রথম দিকে বোধহয় একটা প্রশ্ন করেছেন, আমি ওখানে বলেছিলাম স্বাভাবিকভাবে আমি একজন রাজনৈতিক দলের সদস্য, রাজনৈতিক কর্মী, জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে, সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে রাখতে পারবো না, আমাকে আসতেই হবে, স্বাভাবিকভাবে আমি মাঠে থাকবো ইনশাল্লাহ। তখন বিবিসি বাংলা আবারও সুনির্দিষ্টভাবে এই প্রশ্নটি করেন যে কিন্তু আপনি নির্বাচনে অংশ নেবেন কিনা সেই সিদ্ধান্ত তো আপনাকে নিতে হবে। তখন তারেক রহমান বলেন, না না, সেটি তো নেব, কেন নেব না, অবশ্যই নেব। বিবিসি বাংলা উনার কথার সুরে আপনিও পাবেন না আস্থা, বিবিসি বাংলার সাংবাদিকও আস্থা পান না। তিনি আবারও জিজ্ঞেস করেন, আপনি নির্বাচনে অংশ নিচ্ছেন তাহলে? তারেক রহমান বলেন, জি ইনশাল্লাহ। দেখেন, বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির আর সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল এই সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন। মীর সাব্বির প্রথম প্রশ্ন হিসেবে জিজ্ঞেস করেছিলেন যে আপনি গণমাধ্যমে সাক্ষাৎকার দেন না কেন, বিশেষ করে আবারও তিনি বলছেন, কারণ মানে শেখ হাসিনার 15 বছরে তাকে দমন করে রাখা হয়েছিল, তার কথা প্রচার করতে দেওয়া হয়নি, তার দেশে আসার পরিবেশ ছিল না, এসব কথা বলবেন জেনেই নিশ্চয়ই মীর সাব্বির কাদির কল্লোল সাক্ষাৎকার নিতে বসেছেন। কাজেই তারা সুনির্দিষ্টভাবে প্রশ্ন করেছিলেন যে আপনি এই যে মানে এতদিন ধরে কেন আপনি কথা বলেননি, বিশেষ করে গত 1 বছরে আপনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি কেন? তখন তারেক রহমান বলেন, ব্যাপারটা এরকম নয়, আমি মন মানসিকতায় সবসময় বাংলাদেশে ছিলাম, আমি সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছি, কিন্তু বিগত স্বৈরাচার সরকার মানে শেখ হাসিনা সরকার কোর্ট থেকে রীতিমতো একটা আদেশ দিয়ে আমার কথা বলার অধিকারকে বন্ধ করে দিয়েছিল, গণমাধ্যমে কিছু বলতে চাইতাম, গণমাধ্যমের ইচ্ছা ছিল ছাপানোর, গণমাধ্যম সেটি ছাপাতে পারতো না। তখন মীর সাব্বির তার এই লম্বা মানে শেখ হাসিনার আমলে তার কথা ছাপানোর ক্ষেত্রে কি কি ধরনের বাধা সৃষ্টি করা হতো সেসব ব্যাখ্যার পর মীর সাব্বির তাকে আবারও বলেন, না না, আমি অবশ্য সাক্ষাৎকারের কথা বলছিলাম, যে প্রশ্নোত্তরের বিষয়টি, মানে বিশেষ করে গত 1 বছরে তারেক রহমানের জন্য তার যে পরিস্থিতি, তার অবস্থার কোনো বদল হয়ে গেল না কেন? দেখেন, আমি নবনীতা চৌধুরীর বয়ানে যে বিশ্লেষণ
অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে তারেক রহমানকে পর্যবেক্ষণ করে গত কয়েক মাস ধরে বলে আসছিলাম, তারেক রহমানের সাক্ষাৎকার সেই বিশ্লেষণের বিষয়ে আমার আত্মবিশ্বাসকে আরো দৃঢ় করেছে। তারেক রহমান বারবার উল্লেখ করেছেন যে তার উপর যে শারীরিক নির্যাতন হয়েছিল, তারেক রহমানের ভাষায় তথাকথিত ১/১১ সরকারের সময়, সেই শারীরিক নির্যাতনের ভার এখনো তিনি বহন করেন। তিনি বলেছেন যে তিনি যখন দেশ ছেড়েছিলেন, সেই ভয়াবহ শারীরিক নির্যাতনের শিকার হবার পর বাংলাদেশ ছেড়েছিলেন, তখন তার ভাই ছিল, তখন তার সুস্থ মা ছিল, এবং তখন তিনি এমন একটা বাড়ি ছেড়ে এসেছিলেন যে বাড়িতে তাদের বাবার স্মৃতি ছিল, যে বাড়িতে তার ভাই আর তিনি বড় হয়েছেন, তাদের সন্তানেরা জন্ম নিয়েছেন, তাদের মার অনেক স্মৃতি ছিল, মানে ক্যান্টনমেন্টের ভেতর শহীদ মইনুল রোডের বাড়ির কথা বলছেন। এখন পুরো সাক্ষাৎকারটা পড়লে আপনি বুঝবেন যে যে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন তারেক রহমানের সে ভয় কাটেনি। তারেক রহমান নিজে আদালতে হাজির হয়ে সে সময় কথা বলে সারা পৃথিবীতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই সংবাদ এসেছিল যে তারেক রহমানকে দিনের বেশিরভাগ সময় উল্টো করে বেঁধে পেটানো হতো এবং তার মেরুদণ্ডের অনেকগুলো হাড় ভেঙে গিয়েছিল সে সময়, এবং তিনি কিন্তু আর উঠে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। তো সেই তারেক রহমান যে আবারও দেশে ফিরলে নির্যাতনের শিকার হবেন না, তার মানে সে গ্যারান্টি তিনি এখনো পান নাই। এই যে সঙ্গত কারণে বলছেন, যাদের কাছে মুচলেকা দিয়ে এটা লিপিবদ্ধ আছে মওদুদ আহমেদের ভাষ্যে এবং খালেদা জিয়ার বক্তব্যে, যে তিনি আপাতত তার পুত্রকে বলেছেন তার পুত্র আপাতত রাজনীতি করবে না, এই কথা তিনি বলেছেন যথাযথ কর্তৃপক্ষকে, মানে তথাকথিত ১/১১ কর্তৃপক্ষকে, এবং তার ভিত্তিতে তারেক রহমান বিদেশ যাওয়ার সুযোগ পাচ্ছে। তো সেই মুচলেকা যাদের কাছে দিয়েছিলেন তারেক রহমান, তাদের কাছ থেকে তিনি এখনো গ্রিন সিগন্যাল পান নাই। কারণ প্রশ্ন তো করতে হয়, শহীদ মইনুল রোডের যে বাড়ি থেকে তারেক রহমান খালেদা জিয়াকে বের করে দেওয়া হলো এবং যার জন্য দোষ দেওয়া হয় শেখ হাসিনা সরকারের ওপর, শেখ হাসিনা সরকারের পতন হয়ে গেছে, বাংলাদেশের সেনাবাহিনী, সাবেক এই সেনা শাসক, রাষ্ট্রপতি, সেনা প্রধান, প্রেসিডেন্ট জিয়ার পরিবারকে ক্যান্টনমেন্টে আবারও সুরক্ষিত একটি বাসভবনে কেন নিয়ে যাচ্ছে না? যদি সেনাবাহিনীর কাছ থেকে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছ থেকে এমন প্রতিশ্রুতি আসতো যে তারেক রহমান আপনি ফিরে আসুন এবং আপনি নির্বাচনে অংশ নিন, আপনি তো হতে যাচ্ছেন বৃহত্তম রাজনৈতিক দলের নেতা হিসেবে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী, তাহলে ক্যান্টনমেন্টের সুরক্ষা পাবার এই আশ্বাস পেলেও কি তারেক রহমান নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকতেন? তার মানে তারেক রহমান যেখান থেকে সুরক্ষা চাইছেন সেখান থেকে পাচ্ছেন না। গলার ফাঁস এখনো ক্যান্টনমেন্টে ধরে রেখেছে কোনো একটি পক্ষ, এবং ইউনূস সরকার সেই খেলাটা তার সঙ্গে খেলছেন। কাজেই তারেক রহমান জানেন না তিনি আদৌ দেশে ফিরতে পারবেন কিনা। তারেক রহমানকে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন তারা আশা করছেন সরকার সবগুলো যথাযথ পদক্ষেপ নেবে ফেব্রুয়ারির নির্বাচন আয়োজনের জন্য। সেই প্রশ্নের উত্তরটি শুনলেও বুঝতে পারবেন, তারেক রহমানও বুঝতে পারছেন আপনার আমার মতোই, যে ফেব্রুয়ারিতে নির্বাচন এখন পর্যন্ত কোনো তোড়জোড় নেই। এমনকি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের প্রধান নেতা তারেক রহমান, যিনি বলছেন যে তার সর্বোচ্চ চেষ্টা থাকবে নির্বাচনের সময় আসবার জন্য, তার নির্বাচনের বাকি আছে এখন অক্টোবর মাস, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে নির্বাচন, 3 মাস, 3.5 মাস। তিনি এখনো জানেন না তিনি কবে দেশে ফিরতে পারবেন। তার মানে নির্বাচনটি হবে কিনা, আর হলে তারেক রহমানের ভাষায় প্রত্যাশিত হবে কিনা, সে নিয়ে গুরুতর সন্দেহ আছে তারেক রহমানের ভেতর। তারেক রহমানের সাক্ষাৎকারের প্রথম পর্ব এটা। এই সাক্ষাৎকারটি দেখবার পর দ্বিতীয় পর্বে তিনি দারুণ ডিসাইসিভ সিদ্ধান্ত গ্রহণকারী বা বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘোরানো কোনো মন্তব্য করবেন বলে আপনি আশা করবেন কিনা আমি জানি না, আমি তেমনটা প্রত্যাশা করছি না। আমার মনে হয়েছে শারীরিকভাবে ওই যে মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছে তারেক রহমানের, সেই ট্রমা, সেই আতঙ্ক মানসিকভাবে, একজন প্রেসিডেন্টের পুত্র, প্রধানমন্ত্রীর পুত্র, সেই শারীরিক নির্যাতনের ট্রমা যেমন তিনি কাটিয়ে উঠতে পারেননি, তিনি এই বিশ্বাসও এখন পর্যন্ত ফিরে পাননি যে এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে ফিরলে তাকে আরেক দফা যেতে হবে না। আমার মনে হয়েছে কেউ একজন
কোনো একটি পক্ষ ক্রমাগত তাকে এই ভয় 17 বছর ধরে দেখিয়ে যাচ্ছে যে তিনি